হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো আশা করি সবার এই 2025 খুব ভালোই কাটছে। ঠিক আছে। আজকে যেহেতু 4 তারিখ, আশা করি এই 3 দিন খুব ভালোই কাটলো সবার। এবং অনেকেই পিকনিক বা অন্যান্য অ্যাক্টিভিটি গুলো যেগুলো করছো, ঠিক আছে, মজা টজা করছো, কিন্তু তার মাঝে আমাদের তো পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের ক্লাস 10-এর সিলেবাস কিন্তু অলরেডি সবাই শেষ করে ফেলেছে, কিন্তু এখন আমরা কি করছিলাম, এবিটিএ টেস্ট পেপার, তারপর ডব্লিউবিটিএ টেস্ট পেপার কিন্তু আমরা সলভ করছি। ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে। তাহলে কথা হচ্ছে যে আমরা এখন কিন্তু ডব্লিউবিটিএ টেস্ট পেপার করছিলাম, মানে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে গভর্নমেন্টের যে টেস্ট পেপারটা পাবলিশ করেছে সেটা কিন্তু আমরা সলভ করেছিলাম। আজকে সেটা করব। এটা হচ্ছে যাদবপুর হাই স্কুল, যেটা হচ্ছে পেজ নম্বর কত, 318 নম্বর পেজ। আমরা কিন্তু আজকে সলভ করবো 318 নম্বর পেজটা, আমরা আজকে সলভ করবো। ক্লিয়ার? চলো তাহলে আমরা দেরি না করে শুরু করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ক্ষুধা তৃষ্ণা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা তৃষ্ণা এবং দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? সিম্পল একটা ব্যাপার দেখো, বলেছে দেহের তাপমাত্রা, তাহলে আমরা কিন্তু সিম্পল ভাবে জানি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের কে? আমাদের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, লঘু মস্তিষ্ক কি করে? লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, তাই তো? এটাও কিন্তু আমরা জানি। লঘু মস্তিষ্ক কি করে? দেহের ভারসাম্য রক্ষা করে। নেক্সট যদি চলে আসি, আর কি হচ্ছে, আচ্ছা, তারপর চলে আসি, ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? ফুল ফোটাতে সাহায্য করে, যদি আমরা ফ্লোরিজেন পেতাম তাহলে ফ্লোরিজেন কিন্তু অবশ্যই অ্যান্সার করতাম, যে ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে, কিন্তু ফ্লোরিজেন নেই। কিন্তু কি কি আছে? অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন, ইনসুলিন। ইনসুলিন কিন্তু একটা প্রাণী হরমোন, তাহলে ইনসুলিন কখনোই অ্যান্সার আসবে না। তাহলে আমাদের কি অ্যান্সার আসবে? তাহলে দেখো, জিববারেলিক যে হরমোনটা সেটা কিন্তু ফুল ফোটাতে সাহায্য করে। তাহলে কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? জিববারেলিক হরমোন কিন্তু ফুল ফোটাতে সাহায্য করে। নেক্সট চলে আসে আমাদের, আচ্ছা, অক্সিন হরমোন কি করে? অক্সিন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়। আর কি করে? পার্থেনোকার্পি ঘটায় আমাদের অক্সিন হরমোন। পার্থেনোকার্পি কি? যখন নিষেক ছাড়া ডিম্বাশয় ফলে পরিণত হয়, কিন্তু সেখানে ফলটার ভিতরে কোনো বীজ থাকে না, মানে বীজবিহীন ফল উৎপাদন করে নিষেক ছাড়া, সেটাকে কিন্তু বলা হয় পার্থেনোকার্পি। নেক্সট চলে আসি সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি হচ্ছে? পত্রমোচন বিলম্বিত করে। আর কি করে? পত্রমোচন বিলম্বিত করে আর পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় হচ্ছে যে সাইটোকাইনিন, তাই তো? আচ্ছা, অক্সিজেনের মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে। ঠিক আছে। আর সাইটোকাইনিনের মধ্যে কিন্তু আমাদের কোনো নাইট্রোজেন থাকছে না। সাইটোকাইনিনের মধ্যে আমাদের নাইট্রোজেন থাকছে না। ক্লিয়ার? আচ্ছা, জিববারেলিনের মধ্যে নাইট্রোজেন থাকছে। নেক্সট চলে আসে আমাদের, তাহলে আমাদের সঠিক উত্তর হয়েছে জিববারেলিন। তারপর আমাদের কোশ্চেন, অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় কোনটি? অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়, অ্যাকশন কোনটা? যদি আমরা একটা নিউরনের ড্রয়িং করি তাহলে আমরা দেখবো অ্যাকশন হচ্ছে এই পার্টটা। এটা যদি একটা নিউরনের ড্রয়িং করি তাহলে এই পার্টটা হচ্ছে অ্যাকশন। এই পার্টটা আমি যেটা ব্লু কালার দিচ্ছি সেই পার্টটা হচ্ছে অ্যাকশন। এই পার্টটা হচ্ছে অ্যাকশন। এবার অ্যাকশনের বৈশিষ্ট্য নয় কি? অ্যাকশনের মধ্যে কিন্তু র্যানভিয়ারের পর্ব থাকে। র্যানভিয়ারের পর্ব কি? এই অ্যাকশনের মধ্যে যে কোষগুলো থাকে দুটো ইতের মাঝে, যে ফাঁকা জায়গাটা, সেটা কিন্তু র্যানভিয়ারের পর্ব। তাহলে র্যানভিয়ারের পর্ব কোনটা? এই পার্টটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব, তাই তো? আচ্ছা, মায়োলিন শীট অ্যান্ড নিজল দানা। মায়োলিন শীট কি? মায়োলিন শীট হচ্ছে এই যে ইয়েলো কালারের পার্ট দিচ্ছি আমরা, এই র্যানভিয়ারের পর্বের ছাড়া যে পার্টটা আছে এখানে কি আছে? মায়োলিন শীট থাকে, মায়োলিন শীট থাকে। সোয়ান কোষ এই জায়গাটাই সোয়ান কোষ থাকে। পিঙ্ক কালারের যে অংশটা দিচ্ছি সেটা কিন্তু এখানে একটা সোয়ান কোষ থাকে। তাহলে নিজল দানা কিন্তু আমাদের কখনোই অ্যাকশনের মধ্যে থাকে না। নিজল দানা কোথায় থাকে? কোষ দেহের মধ্যে আর ডেনড্রনের মধ্যে থাকে। অ্যাকশনের মধ্যে কখনোই নিজল দানা থাকে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি? আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে নিজল দানা আমাদের। কারণ যেটা অ্যাকশনের বৈশিষ্ট্য নয় বলেছে, অ্যাকশনের বৈশিষ্ট্য নয় বলেছে। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা, ইন্টারফেজের সঠিক পর্যায়ক্রম হলো, ইন্টারফেজের পর্যায়ক্রম কোনটা? তাহলে ইন্টারফেজের সঠিক পর্যায়ক্রম আমরা দেখেছিলাম ইন্টারফেজে G1, তারপরে S, তারপরে হচ্ছে G2, তারপরে মাইটোটিক ফেজ, তাই তো? তাহলে আমাদের ফার্স্ট তাহলে কি হচ্ছে? G1, S, তারপর হচ্ছে G2, তাই তো? তাহলে এখানে আমরা এক এক করে কাজ দেখি। আমাদের সবচেয়ে বেশি কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এস দশায়। এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। তাহলে কোন দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে? এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। আর যে আমাদের সেন্ট্রিওল পড়েছি বা সেন্ট্রোজোম পড়েছি সেটা কিন্তু এই এস দশায় ডবল হয়। ঠিক আছে। তাহলে ডিএনএ প্রতিলিপিকরণ বা ডিএনএ
ডবল হয় কোন দশায়, ডিএনএ এর দ্বিতীয়করণ হয় কোন দশায়, ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের এস দশা। সেই জন্য এস দশাকে কি বলা হয়, এস দশাকে কিন্তু সেই জন্য সিনথেটিক দশা বলা হয়, এস দশাকে কি বলা হয়, সিনথেটিক দশা। নেক্সট চলে আসি আমরা তারপরে কোশ্চিন, তাহলে এটা অ্যান্সার হবে কি G1S G2M, ঘ নম্বরটা এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কোন, ঘ নম্বরটা আমাদের এটার অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট চলে আসি, যেটি জলপরাগী উদ্ভিদ সেটি কি, জলপরাগী উদ্ভিদ মানে কি, যে উদ্ভিদটা জলের সাহায্যে পরাগযোগ ঘটায়। তার মানে বাহক এখানে কে কাজ করে, বাহক হিসেবে কাজ করছে হচ্ছে ওয়াটার, বাহক হিসেবে কে কাজ করছে, ওয়াটার। তাহলে জলপরাগী ফুল, তাহলে কি হচ্ছে, সেগুলো জলের কোনো উদ্ভিদই হবে, তাই তো। তাহলে জলের উদ্ভিদ কি, তাহলে দেখো এখানে জলের উদ্ভিদ হচ্ছে পাতা শ্যাওলা, পাতা শ্যাওলা হচ্ছে জলপরাগী ফুল। বাদ বাকি এই জলপরাগী ফুলগুলোর বৈশিষ্ট্য কি হবে, জলপরাগী ফুলগুলোর বৈশিষ্ট্য, ফুলগুলোতে বর্ণহীন গন্ধহীন হবে, এবং ফুলগুলোর মধ্যে যে পরাগ রেণুটা থাকে সেটা হালকা হবে, যাতে জলে সুইম করতে পারে বা ভাসতে পারে, তাই তো। তাহলে আমাদের আম ধান এগুলো হলো না কেন। আচ্ছা আম যদি দেখি, তাহলে আম হবে আমাদের কি, পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী। ধান কি, বায়ু পরাগী, ধান কি বায়ু পরাগী ফুল। আর শিমুল কি, পক্ষী পরাগী ফুল, শিমুল হচ্ছে পক্ষী পরাগী ফুল। ক্লিয়ার, সেই জন্য হলো না, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাতা শ্যাওলা। নেক্সট চলেছি, নিষেকের সময় গ্যামেটের মিলনে কি উৎপন্ন হয়। আচ্ছা নিষেকের সময় দেখো, নিষেকের সময় গ্যামেট, তার মানে এটা হচ্ছে ধরে নাও মেল গ্যামেট অ্যান্ড এটা ফিমেল গ্যামেট, এই দুটো মিলনের ফলে কি তৈরি হবে, 2n বা জাইগোট তৈরি হবে, কি তৈরি হবে, জাইগোট তৈরি হবে। তাহলে নিষেকের পরে গ্যামেটের মিলনের ফলে কি তৈরি হয়, নিষেকের সময় গ্যামেটের মিলনের ফলে জাইগোট তৈরি হয়, বীজ তৈরি হবে না। ফল তৈরি যদি হয় তাহলে সেটা হচ্ছে ফার্টিলাইজেশনের ফলে, উদ্ভিদদের ক্ষেত্রে, উদ্ভিদদের ক্ষেত্রে জাইগোট তৈরি হবে, কিন্তু সেখানে ডিম্বাশয়টা ফলে পরিণত হবে, ডিম্বাশয়টা ফলে পরিণত হবে আর ডিম্বক বীজে পরিণত হবে। ক্লিয়ার। তারপরে চলে আসি, প্রকরণগত বৈশিষ্ট্য হলো, প্রকরণগত বৈশিষ্ট্য। তাহলে দেখো প্রকরণগত বৈশিষ্ট্য কি, যেটা দিয়ে কিন্তু দুটো প্রাণীকে আলাদা করা যায়, ভেদ বা প্রকরণ, তাহলে সেটা প্রকরণগত বৈশিষ্ট্য কি, রোলিং জীব, ঠিক আছে। এটা কিন্তু আমরা দেখেছি প্রকরণগত প্রকট বৈশিষ্ট্য, সরি, এই রোলার জীব হচ্ছে কিন্তু প্রকট বৈশিষ্ট্য, আমরা সবাই জীবটা রোল করতে পারি। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যদি দেখতাম, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে যারা রোল করতে পারে না। আচ্ছা এখানে আরগুলো, শ্যামবর্ণ ত্বক, শ্যামবর্ণ ত্বক কিন্তু, শ্যামবর্ণ ত্বক কিন্তু আমাদের প্রকট বৈশিষ্ট্য নয়, প্রকরণযোগ্য নয়, ঠিক আছে। তারপরে চলে আসি, এই অবধি ক্লিয়ার। নেক্সট চলে আসি আমরা, বর্ণান্ধতা পিতার জিনোটাইপ কি, বর্ণান্ধতা পিতার জিনোটাইপ, বর্ণান্ধতা পিতার জিনোটাইপ কি, বর্ণান্ধ, দেখো বর্ণান্ধ কিন্তু এক্স ক্রোমোজোম গঠিত রোগ, বর্ণান্ধ তাহলে এক্স ক্রোমোজোম গঠিত রোগ, তাহলে এক্স, আর ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে, তাহলে যখন বর্ণান্ধ হতে যাবে কোনো পিতা তখনকার কি হচ্ছে, XC-Y, তাহলে এইটা হয়ে যাবে বর্ণান্ধ, তাই তো। তার মানে সি সি মানে বর্ণান্ধ কালার ব্লাইন্ডনেস, এটা কিন্তু আমাদের সি ক্রোমোজোমের মধ্যে, সরি এক্স ক্রোমোজোমের মধ্যে ফ্যাক্টর ক্রিয়েট করবে। তাহলে বর্ণান্ধ পিতার জিনোটাইপ কি, দেখো XC- দিয়েছি, তার মানে যদি সি না থাকে তাও হবে, বা সি এর মধ্যে কোনো কিছু না থাকলে তাও হবে, তাই তো। দেখো এখানে মাইনাস দিতে, আর যদি বর্ণান্ধ এরকম আরেকটা দেওয়া যায় XC+, ঠিক আছে, আর ওয়াই, তাহলে এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে স্বাভাবিক, এটা স্বাভাবিক, স্বাভাবিক, কারণ এখানে দেখো সি প্রেজেন্ট আছে আর সি এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্নটা আমরা না দিলেও বুঝতে হবে যে না, এটা মাইনাস হয়ে গেছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, দেখো XC-Y, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে একের আটের ক নম্বরটা। তারপরে একের 9 নম্বরটা, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে যে রোগ প্রতিহত করা যায় সেটা কি, আমাদের থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া কিন্তু, এটা সেই জন্য আমরা বলেছিলাম থ্যালাসেমিয়া রোগ নিরাময়ে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা, এটা কিন্তু আমরা পড়েছিলাম যে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা কি থ্যালাসেমিয়া রোগ নিরাময়ে। নেক্সট চলে আসি আমরা, যেটি ডারউইনের বক্তব্য নয়, কোনটা ডারউইনের বক্তব্য নয়, এখানে বলছে ভেদ, ভেদ বা প্রকরণ ডারউইন তো দিয়েই ছিল। আচ্ছা জীবন সংগ্রাম কি বলছে, প্রত্যেকটা প্রাণী নিজেকে বাঁচতে গেলে পারে বিভিন্ন ভাবে জীবন সংগ্রামে লিপ্ত হতে হবে, সেটা অন্তঃপ্রজাতি জীবন সংগ্রাম হতে পারে, আন্তঃপ্রজাতি জীবন সংগ্রাম হতে পারে, কিংবা পরিবেশের কাছে, পরিবেশের সাথে জীবন সংগ্রাম হতে পারে। তাহলে এতগুলো জীবন সংগ্রামের সাথে মানে সরি আমাদের বাঁচতে গেলে পারে এত এত রকম ভাবে সংগ্রাম করতে হবে। তাহলে এটাও কিন্তু আমাদের কে বলেছিল, এটাও কিন্তু আমাদের বলেছিল ডারউইন। আর কি বলছিল, প্রাকৃতিক নির্বাচন, এটা তো বলেছিল। তাহলে কোনটা ডারউইনের বক্তব্য নয়, তাহলে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসার, এটা কে বলেছিল, ল্যামার্ক বলেছিল। মানেটা কি, এটা খুব ইম্পর্টেন্ট, যে তোমাকে এখান থেকে একটা টিকা দিতে পারে যে অর্জিত বংশের উত্তরাধিকারী কি, ঠিক আছে, তাহলে এটা দিতে পারে, বা অঙ্গের ব্যবহার অব্যবহারের একটা ফর্মুলা দিতে পারে, এটা কে করেছিলেন, এটা কি জিনিস। আচ্ছা অর্জিত বংশের উত্তরাধিকারী কি, বলছে যে আমি আমি যে বৈশিষ্ট্য অর্জন করব সেটা কিন্তু আমার কাছ থেকে নেক্সট জেনারেশন, মানে আমার নেক্সট জেনারেশন, আমার সন্তান সন্ততিদের মধ্যে ট্রান্সফার হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অর্জিত বংশের উত্তরাধিকারী। নেক্সট চলে আসি, আমাদের উরে মিলরের পরীক্ষায় বিকারকগুলি কি কি, তাহলে উরে মিলরের পরীক্ষায় বিকারকগুলি, কার্বন ডাই অক্সাইডের কথা তো কখনোই বলেনি, মিথেন এটা তো হবেই না, অক্সিজেন মিথেন অ্যামোনিয়া হবে না, অক্সিজেন, অক্সিজেন থাকলে তো হবেই না, কারণ অক্সিজেন তখন ছিলই না,
তাহলে কি ছিল? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন 2:1:2 অনুপাতে ছিল, তাই তো? তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। তারপরে বলছে মানুষের অন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি শনাক্ত করুন। মানুষের অন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে মানুষের অন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ কি? অন্ত্রে তার মানে কি? আমাদের নিকটিনেটিং মেমব্রেন, এটা তো হবেই না। এটা হচ্ছে আমাদের কোথায় থাকে? আয়ে, চোখে। চোখে চোখে থাকে। বহিঃকর্ণের পেশি, এটাও তো হবে না, এটা কানে আছে, কিন্তু বলেছে অন্ত্রে অবস্থিত। তাহলে একমাত্র হতে পারে অ্যাপেন্ডিক্স আর কক্সিক্স। কক্সিস হচ্ছে লেজের পার্ট, লেজ, লেজ, সেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অন্ত্রে অবস্থিত একমাত্র উদাহরণ হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স কিন্তু আমাদের অন্ত্রে অবস্থিত একটা নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে? অন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট চলে আসি, নিচে কোনটি গৌণ বায়ু দূষক? তাহলে সিম্পল এখানে গৌণ বায়ু দূষক যদি বলা হয় প্যান, প্যান, ঠিক আছে? তাহলে আর বাদ বাকিগুলো হচ্ছে প্রাথমিক বায়ু দূষক পদার্থ। গৌণ বায়ু দূষক পদার্থ কোনগুলো? যেগুলো ইনডিরেক্টলি ভাবে বায়ুকে দূষণ করে, সেগুলো হচ্ছে গৌণ বায়ু দূষক পদার্থ, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট চলে আসি 1-14 নম্বরটা। নিম্নলিখিতের মধ্যে যেটি বায়োডাইভার্সিটি হটস্পট নয়। বায়োডাইভার্সিটি হটস্পট আমরা দেখেছিলাম আমাদের বইয়ে সুন্দরল্যান্ড, পূর্ব হিমালয় এবং পশ্চিম ঘাট পর্বতমালা, এগুলো ছিল বায়োডাইভার্সিটি হটস্পট। কিন্তু আমরা কোথাও গ্রিনল্যান্ড বলে কিন্তু কোনো হটস্পট পড়িনি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই ঘ নম্বরটা। নেক্সট চলে আসি, পারদ, লেড, ক্যাডমিয়াম এবং দূষণ ঘটিত রোগের ক্রমটি হলো। তাহলে পারদের ফলে কি কি রোগ হয়? পারদের ফলে মনে রাখবে, পারদের ফলে মিনামাটা, লেডের ফলে ডিসলেক্সিয়া অ্যান্ড ক্যাডমিয়ামের ফলে ইটা ইটা বা আউচ আউচ, ঠিক আছে? ক্যাডমিয়ামের ফলে ইটা ইটা বা আউচ আউচ রোগ হয়। তাহলে এটা কিন্তু খুব মনে রাখবে, পারদের জন্য মিনামাটা, লেডের জন্য ডিসলেক্সিয়া অ্যান্ড ক্যাডমিয়ামের জন্য ইটা ইটাই। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বরটা। নেক্সট চলে আসি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ, ঠিক আছে? তাহলে শূন্যস্থান পূরণটা আমরা দেখে নিই। প্রকরণ চলন দেখা যায় ড্যাশ উদ্ভিদে। প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায়? প্রকরণ চলন দেখা যায় বন চারাল উদ্ভিদে। বন চারাল উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায় বন চারাল। আচ্ছা, লজ্জাপতি গাছে কোন ধরনের চলন দেখা যায়? লজ্জাপতি গাছে সিসমোনাস্টিক চলন দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, পাতা শ্যাওলাতে কোন ধরনের চলন দেখা যায়? কুমড়োর রোমে কোন ধরনের চলন দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, ঠিক আছে? নেক্সট চলে আসি, ডিএনএ তে অ্যাডিনিনের সঙ্গে থায়ামিনের কতগুলো হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে? দেখো, এ, এর সাথে থায়ামিন, তাহলে এ এর সাথে থায়ামিন কয়টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে? এ এর সাথে থায়ামিন দুটো হাইড্রোজেন বন্ধন দিয়ে, দুটি হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে। কয়টি হাইড্রোজেন বন্ধনী? দুটি হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে। নেক্সট চলে আসি, বীজের কুঞ্চিত আকার একটি কি বৈশিষ্ট্য? বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার? তারপরে বলেছে উইয়ের ঢিপি থেকে শিল্পাঞ্জি উই পোকা ভক্ষণ করে, এটি কোন ধরনের অভিযোজন? তাহলে এটি আচরণগত অভিযোজন। দেখো উই কি, সরি, শিল্পাঞ্জি কি করছে? উইয়ের ঢিপির মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দিয়ে সেখান থেকে উই পোকা বের করে নিচ্ছে। তাহলে এটা তো আচরণগত অভিযোজন। তাহলে এটা কি হবে? আচরণগত অভিযোজন, আচরণগত অভিযোজন। নেক্সট চলে আসি, ড্যাশ হলো ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার ও পতিত জমি বনসৃজনের প্রকল্প। তাহলে কি হচ্ছে? দেখো, ক্ষয়প্রাপ্ত জমি, সরি, ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার, তার মানে কোনো একটা জায়গায় বনভূমিটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এবং পাতিত জমি বনসৃজন, এবং যে জমিগুলো ফাঁকা আছে সেখানে আমি মানে বনসৃজন করবো, গাছ লাগাবো, সেটা কারা করে থাকে? তারা করে থাকে কারা? জে এফ এম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, মানে সেই এরিয়ার লোকালয়ের লোকগুলোকে নিয়ে প্লাস গভর্নমেন্টের লোকগুলো নিয়ে একটা বনসৃজন চালায়, যেখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ লাগানো হয়। সেটা হচ্ছে যে এফ এম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু করে থাকে। নেক্সট চলে আসি, কার্বন ডাই অক্সাইড, NO2, মিথেন ও ড্যাশ হলো গ্রিন হাউস গ্যাস। সিম্পল একটা গ্রিন হাউস গ্যাস, খুব ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাসকে আমাদের সিএফসি, আমাদের খুব ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে? রেফ্রিজারেটর থেকে বের হয়, ফ্রিজ থেকে বের হয় এই গ্যাসটা। ক্লিয়ার? তাহলে এখানকার মধ্যে আমাদের শূন্যস্থান পূরণ সবগুলো কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলে আসি, আমাদের সপ্ত মিথ্যা। কি বলছে? প্রজেস্টেরন হরমোন স্ত্রী দেহে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। তাহলে প্রজেস্টেরন হরমোন তো অ্যাকচুয়ালি গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করেছিল, আর ইস্ট্রোজেন হরমোন কি করছিল? মেয়েদের দৈহিক যে বৃদ্ধি বা দৈহিক যে বিকাশ, সেগুলো কিন্তু স্ট্রোজেন কন্ট্রোল করছিল। নেক্সট চলে আসি, মিওসিস টু কে হাঁস বিভাজন বলা হয়। আচ্ছা, এইখানে একটু প্রবলেম আছে যে তোমরা মিওসিস 2 and 1 কি? আচ্ছা, মিওসিস 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 আমরা করেছিলাম, সেখানে কি ছিল? একটা কোষ ছিল যেটা হচ্ছে 2n, 2n থেকে প্রথমে কি তৈরি হলো? এন তৈরি হলো, দুটো কোষ তৈরি হলো, দুটো কোষ তৈরি হলো। এবং তার পরের স্টেপে কি হচ্ছে? তার পরের স্টেপে এন থেকে আবার এন, এন থেকে এন, এন থেকে এন, এন থেকে এন,
তাহলে এখানে টোটাল কয়টা কোষ তৈরি হলো? 4টা কোষ তৈরি হলো, 4টি কোষ তৈরি হলো, তাই তো? তাহলে দেখো এইটুকু পার্ট, এই 2n থেকে n হলো, এইটুকুকে হ্রাস বিভাজন বলা হয়, হ্রাস বিভাজন বলা হয়। আর বাদ বাকি এখান থেকে যে পার্টটুকু আছে, এই এন থেকে এনই তৈরি হলো, এটাকে সমবিভাজন বলা হয়। অ্যাকচুয়ালি মিওসিস ওয়ান হচ্ছে এইটুকু হ্রাস বিভাজন, আর মিওসিস টু হচ্ছে এই সমবিভাজনটুকু। তাহলে কি বলছে? মিওসিস টু কে হ্রাস বিভাজন বলা হয়। তাহলে দেখো এখানে কিন্তু কোথাও হ্রাস বিভাজন হয়নি, এইটুকুতে আগে যা ছিল এন সংখ্যক, সেখানে কিন্তু এনই আছে, ঠিক আছে? তাহলে এইটুকুতে কোনো হ্রাস বিভাজন হয়নি, তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু ফলস হবে, তাহলে এটা কিন্তু ফলস হবে। কিন্তু যদি মিওসিস ওয়ান বলতো, মিওসিস ওয়ানকে হ্রাস বিভাজন বলা হয়, তাহলে ঠিক বলতাম। আচ্ছা, মিওসিসে ফলে কয়টা অপত্য কোষ তৈরি হয়? 4টা অপত্য কোষ তৈরি হয়। মিওসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? জনন মাতৃকোষে দেখা যায়। কি তৈরি করে মিওসিস? মিওসিস বিভাজনের ফলে কি তৈরি করে? গ্যামেট ফর্মেশন করে, গ্যামেট তৈরি করে, জনন মাতৃকোষ থেকে গ্যামেট ফর্মেশন করে। কেন হ্রাস বিভাজন বলা হয় মিওসিসকে? খুব ইম্পর্টেন্ট, কারণ মিওসিসে, মিওসিস কোষ বিভাজনে যখন জনন মাতৃকোষ থেকে কোনো জনিত্রী কোষ থেকে অপত্য কোষ তৈরি হয়, সেই অপত্য কোষে জনিত্রী কোষে অর্ধেক ক্রোমোজোম সংখ্যক, ঠিক আছে, অর্ধেক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট একটা কোষ তৈরি হচ্ছে বলে আমাদের হ্রাস বিভাজন বলা হয়। তারপর হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কেবল এক ধরনের গ্যামেট তৈরি হয়। কয় ধরনের গ্যামেট তৈরি হয়? এক ধরনের। আচ্ছা, দেখি আমরা কয় ধরনের গ্যামেট তৈরি হচ্ছে। তাহলে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর। আর আমরা এখান থেকে কয় ধরনের গ্যামেট তৈরি হয় একটা সূত্র বলেছিলাম, 2n। তাহলে 2n যদি আমরা দেখি, 2n যদি দেখি, তাহলে দেখো এখানে আমরা n কত, n সমান সমান একটা নেব, কারণ দেখো এখানে কয় রকমের ওয়াই আছে? 2 রকমের ওয়াই আছে, কিন্তু এখানে এক রকমের আর আছে, তাহলে আমরা এটা কাটবো, ঠিক আছে? এটা দিয়ে হবে না। তাহলে আমাদের কি ফর্মুলা? 2n। তাহলে n এর মান কত হচ্ছে? n এর মান 1, n ইকুয়াল টু 1। তাহলে 2n সমান সমান কি হচ্ছে? 2 1, তার মানে 2। তাহলে কয় ধরনের গ্যামেট তৈরি হবে? 2 ধরনের গ্যামেট তৈরি হবে। তাহলে এই পদ্ধতিতে তাহলে কি কি গ্যামেট গুলো তৈরি হবে? দেখো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা গ্যামেট, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তারপরে স্মল ওয়াই ক্যাপিটাল আর। তাহলে দেখো কয় ধরনের গ্যামেট তৈরি হলো? এখানে সিম্পল ফরম্যাটে দেখো, এইটা এক ধরনের গ্যামেট, এইটা এক ধরনের গ্যামেট, তাহলে কয় ধরনের গ্যামেট তৈরি হলো? 2 ধরনের গ্যামেট তৈরি হলো। নেক্সট চলে আসি, অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামের জন্য জয়ী হয়। হ্যাঁ, যদি অনুকূল প্রকরণযুক্ত, ধরে নাও যে আমাদের পরিবেশে প্রচুর গরম হয়েছে, ঠিক আছে, প্রচুর হিট হচ্ছে, এবং সেই হিটের মধ্যে আমি বেঁচে থাকতে পারছি, তার মানে আমি জয়লাভ করব। কিন্তু যারা এই প্রচুর হিটে বেঁচে থাকতে পারবে না, তারা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। এটাই বলছো, অনুকূল প্রকরণযুক্ত জীবের জীবন সংগ্রামে জয়ী হয়। এটা একদমই ঠিক বলেছে, ঠিক আছে, এটা ট্রু। আর এটা কি ছিল? ফলস ছিল, এটা ফলস ছিল। তারপরে বলছে ডিডিটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে জীব বিবর্ধন দেখা যায়। অ্যাকচুয়ালি জৈব অভঙ্গুর পদার্থগুলো যদি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, তাহলে কি হচ্ছে? আমাদের জীব বিবর্ধন দেখা যায়। ক্লিয়ার? নেক্সট চলে আসি, কাশি একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত প্রতিবর্ত ক্রিয়া কোনগুলো? যেগুলো জন্মগত, কেউ আমাদের শিখিয়ে দেয় না, সেগুলো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, আমাদের দৈনন্দিন চলার পথে যে মানে প্রতিবর্ত ক্রিয়াগুলো আমরা কি শিখি, শিক্ষা লাভ করি, সাইকেল চালানো শেখা, গান করতে শেখা, হাঁটতে শেখা, তাহলে এগুলো হচ্ছে অর্জিত। তাহলে সহজাত কি? যেগুলো বাই বর্ন, মানে জন্ম থেকেই এসছে, সেগুলো হচ্ছে আমাদের আমাদের সহজাত প্রতিবর্তী ক্রিয়া। তাহলে হাঁচি কাশি এগুলো তো সহজাত প্রতিবর্তী ক্রিয়া। আচ্ছা, তাহলে এটা ট্রু। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন, এই প্রতিবর্ত কি আমাদের আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই প্রতিবর্ত কি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক্লিয়ার? এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন, আমাদের আমাদের স্তম্ভ মিলাতে হবে, স্তম্ভ মিলাতে হবে। তাহলে দেখো থাইরক্সিন, থাইরক্সিন। আচ্ছা, যদি এখানে যদি যদি এই স্তম্ভ মিলানোর ক্ষেত্রে তোমাদের কোথাও যদি অসুবিধা হয়, তাহলে তোমরা আগে কি করবে? ফার্স্ট টার্গেট নেবে যেটা সহজ, তাহলে সহজটা করে তারপর আস্তে আস্তে কঠিনটার দিকে যাবে। যেমন তোমরা জানো নর নর অঞ্চল কোথায় থাকে? ক্রোমোজোমের গৌণ খাঁজে নর অঞ্চল থাকে। তাহলে একটা হয়ে গেল, একটা কমে গেল। আচ্ছা, ইন্দো বার্মা আমরা জানি এটা একটা হটস্পট, এটাও হয়ে গেল। কোয়াসারভেট কে আবিষ্কার করেন? ওপারিন, এটাও হয়ে গেল। কানের মুক্তলতি, কানের মুক্তলতি, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আচ্ছা, ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন হচ্ছে জিনগতভাবে অধিক সক্রিয়, থাকলো আমাদের জিনগতভাবে সক্রিয় নয়, আর লোহিত রক্তকণিকা কম পরিণতি। তাহলে থাইরক্সিন কি করছে? আমাদের লোহিত রক্তকণিকাকে ম্যাচিওর বানাচ্ছে। তাহলে সিম্পল ভাবে কত ইজি ভাবে হয়ে গেল। আর লাস্টে আমাদের জিনগতভাবে সক্রিয় নয়, এটা কিন্তু আমাদের মানে বেঁচে থেকে গেল, মানে এটা এর কোনো জোড়া নেই। তাহলে এইটা কি হতো যদি জিনগতভাবে সক্রিয় নয়? তাহলে কোন অংশ, ক্রোমোজোমের কোন অংশ জিনগতভাবে সক্রিয় নয়? তাহলে সেটা হচ্ছে হেটারোক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, হেটারোক্রোমাটিন কিন্তু জিনগতভাবে সক্রিয় নয়। ক্লিয়ার? এই অবধি? নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। আচ্ছা, এইটুকু করলে আমাদের মেবি হয়ে গেল।
একটা বৈসাদৃশ্য বেছে নিয়ে লেখো, মানে এখানে চারটা পয়েন্ট দেওয়া আছে বা চারটা হরমোন দেওয়া আছে, সেগুলোর মধ্যে কোনটা সবার চেয়ে আলাদা ওয়ার্ড, ঠিক আছে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো ভালো করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, সোমাটোটপিক হরমোন, তারপর হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যান্ড লাস্ট যে হরমোনটা আছে সেটা হচ্ছে আমাদের এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। বাদ বাকি হরমোনগুলো অগ্রপ্রকোষ্ঠে জমা হয়, কিন্তু এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা কিন্তু পশ্চাৎ প্রকোষ্ঠে জমা হয়, ঠিক আছে। আর এটার জন্য কিন্তু আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়, ডায়াবেটিস। আর এই এডিএইচ এর আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রোসিন, ঠিক আছে, যেটাকে বলা হয় বহুমূত্র রোগ, ঠিক আছে। নেক্সট চলে আসে আমাদের একটা মিশ্র স্নায়ুর নাম। একটা মিশ্র স্নায়ুর নাম কি হচ্ছে আমাদের, একটা মিশ্র স্নায়ুর নাম হচ্ছে ভেগাস। ভেগাস, ভেগাস হচ্ছে একটা মিশ্র স্নায়ু। আরো প্রচুর মিশ্র স্নায়ু আছে, ঠিক আছে, হাইপোগ্লাইসিন, ফেসিয়াল, এই সমস্ত প্রচুর প্রচুর মিশ্র স্নায়ু আছে। তারপর চলে আসি প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝি দ্বিতীয় শব্দ দিয়ে। তাহলে বায়ু পরাগী ফুলকে ধান, তাহলে পলাশ কি হবে, পলাশ পক্ষী পরাগী ফুল, পক্ষী পরাগী ফুল, পক্ষী পরাগী ফুল। আমরা প্রথমের দিকে বললাম মেন্ডেলের সাফল্যের একটি কারণ কি, মেন্ডেলের সাফল্যের একটি কারণ খুব ইম্পর্টেন্ট, মেন্ডেলের সাতটা বিপরীতধর্মী ক্যারেক্টার গুলো কি কি ছিল, মেন্ডেলের সাফল্যের কারণ কি ছিল। মেন্ডেলের সাফল্যের একটা কারণ ছিল যে মেন্ডেল যে উদ্ভিদগুলোকে চুজ করেছিল, মেন্ডেল যে মটর গাছগুলোকে চুজ করেছিল, সেটা সেটা কোনো কারণবশত বা বাই লাকিলি সেগুলো সবগুলোই ছিল পিওর, সেগুলো সবগুলোই ছিল পিওর বা খাঁটি, ঠিক আছে। তাহলে এইটা একটা মেন্ডেলের সাফল্যের কারণ। নেক্সট চলে আসি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনিত ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত লিখো। তাহলে এটা আমাদের একটু করতে হবে। আচ্ছা দেখিনি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপ। তাহলে সিম্পল ভাবে দেখো, এটা ছিল লাল, লাল ফুল, আর এটা সাদা ফুল। তাহলে লাল হচ্ছে রেড, সাদা হচ্ছে ছোট আর, তাই তো। এখান থেকে গ্যামেট ফর্মেশন করলো আর, এখান থেকে গ্যামেট ফর্মেশন করলো ছোট আর, এই দুটো মিলনের ফলে আর আর এইটা কি হয়ে গেল, এইটা হয়ে গেল আমাদের বেগ, এইটা হয়ে গেল আমাদের গোলাপি, এটা হয়ে গেল আমাদের গোলাপি। হওয়ার কথা ছিল লাল, কিন্তু অসম্পূর্ণ প্রকটতা তো, তাহলে আমাদের এখানে গোলাপি হয়ে গেল। তাহলে এবার এখান থেকে আবার কি তৈরি হবে, সেলফিং হবে। তাহলে ডিরেক্টলি আমরা কি হচ্ছে চেকার বোর্ড করে নিচ্ছি, ডিরেক্টলি চেকার বোর্ড করে নিচ্ছি। তাহলে চেকার বোর্ডে দেখো ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর। এবার এখানকার ক্যারেক্টার দেখো খুব ইম্পর্টেন্ট, এইটা হয়ে যাবে লাল, ঠিক আছে, আর এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে সাদা, সাদা, আর বাদ বাকি এইটা হয়ে যাবে গোলাপি, এটা হয়ে যাবে গোলাপি। তাহলে আমি যদি এখানে অনুপাত লিখি লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা, তাহলে কি হবে 1:2, গোলাপি দুটো আছে ইস্টু 1। আচ্ছা এবার যদি আমি জিনোটাইপ লিখি ক্যাপিটাল আর আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর, তাহলে 1:2:1। তাহলে এইটা কি ছিল, এই পুরোটা ছিল ফিনোটাইপ, এটা ফিনোটাইপ, আর নিচেরটা এটা জিনোটাইপ, জিনোটাইপ। তাহলে দেখো এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ আর জিনোটাইপ কিন্তু সেম হচ্ছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ এন্ড জিনোটাইপ সেম হচ্ছে। কি অনুপাত হচ্ছে 1:2:1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা এরকম এরকম ক্রস বলো যেখানে ফিনোটাইপ এন্ড জিনোটাইপ সেম হচ্ছিল, তাহলে সেটা হবে আমাদের টেস্ট ক্রস, টেস্ট ক্রসে ফিনোটাইপ জিনোটাইপ সেমই হচ্ছিল 1:1। ক্লিয়ার। নেক্সট চলে আসছে আমরা সমবৃত্তীয় অঙ্গের একটি উদাহরণ দাও। সমবৃত্তীয় কাকে বলে, তাহলে যে সমস্ত অঙ্গের কাজ একই কিন্তু গঠন আলাদা, কাজ একই গঠন আলাদা। যেমন প্রজাপতির ডানা, পাখির ডানা, তাহলে দুজনেই কিন্তু উঠতে সাহায্য করে, কিন্তু প্রজাপতির ডানার ভিতরে কোনো হাড় নেই আর পাখির ডানার ভিতরে হাড় আছে। এরকম প্রচুর প্রচুর উদাহরণ আছে। নেক্সট চলে আসি কৃষিক্ষেত্রে বজ্র, ইউটিফিকেশন, টাইফয়েড, জলদূষণ, এগুলোর মধ্যে কোনটার আন্ডারে সবগুলো পড়বে। তাহলে যদি আমরা দেখি জলদূষণ, এই জলদূষণ হলে পারে কিন্তু কৃষিক্ষেত্রে বজ্র পদার্থ দিয়েও হয়, ইউটিফিকেশনের মাধ্যমে হয়, আর টাইফয়েডের মাধ্যমেও হয়, কিন্তু জলদূষণের ফলে কিন্তু আমাদের টাইফয়েড রোগ হয়। ক্লিয়ার। আর জলদূষণের ফলে ইউটিফিকেশনও হচ্ছে। নেক্সট চলে আসি ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব কি, ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব কি, ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে আমরা কিন্তু জাম্প প্লাজম, বিভিন্ন কোষ বা শুক্রাণু ডিম্বাণু, এগুলোকে কিন্তু আমরা মাইনাস মাইনাস 196 ডিগ্রি টেম্পারেচারে লিকুইড নাইট্রোজেনের মধ্যে আমি সংরক্ষণ করতে পারি, ঠিক আছে, সেটা অনেক দিন যাবত সংরক্ষণ করা যায়। এটা কিন্তু আমাদের কায় সংরক্ষণের একটা গুরুত্ব, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো এখানেই আমরা
পরের দিন আবার নেক্সট স্কুল নিয়ে চলে আসবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং নতুন বছর খুব ভালো মতো কাটাও, ঠিক আছে, আনন্দের সহিত। কিন্তু পড়াশোনাটা তো একটু করতেই হবে, কারণ সামনে আমাদের মাধ্যমিক, ঠিক আছে। তো চলো তোমরা এগুলো সলভ করো, ঠিক আছে। যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ক্লাসটা কেমন লাগলো, এবং কোথাও প্রবলেম থাকলে পারে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করবো যে তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো সুস্থ থেকো।